অপ্রমাদ বর্গ বোধহয় 21-এ এসেছে, এই জন্য এটা আগে পড়িয়ে দিলেই ভালো হতো। মানে বুদ্ধবর্গ বা মগ্গবর্গের যে ছিল চিত্তবর্গ, ওগুলোর সাথে এটাও ধর্মপদেরই একখানা অধ্যায়। তো অপমাদ বর্গ যে আছে, এইটি ধর্মপদের দ্বিতীয় বর্গ। এবং অপ্রমাদ বর্গের আহ, বিষয়ে একটি বিষয় হয়তো তোমরা পড়েছো, মনে আছে যে অশোক যখন নিগ্রোধ সামনেরকে দর্শন করেন, তখন নিগ্রোধ সামনের ওনাকে এই ধর্মপদের যে অপ্রমাদ বর্গ শুনিয়েছিলেন, সেইটি শুনেই তিনি বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এই জন্য এই যে অপ্রমাদ বর্গ, এর একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে। আর এই অপ্রমাদ বর্গের বিষয়বস্তু হলো অপ্রমাদ। অপ্রমাদ শব্দটা মানে প্রমাদের বিপরীত। এর আগে হচ্ছে। প্রমাদ মানে কি? প্রমাদ মানে অনেক সময় আমরা বাংলায় দেখি যে বিপদ অর্থে বোঝায়, প্রমাদ অর্থে অ্যাকচুয়ালি মানে বা ধানতা বললে যা বোঝায় সেইটি। বনের সময় মানে অজাগরুক এরকম একটা বলা হয়, মানে আনকনসাস বা বেখেয়ালে থাকা, এরকম একটা বোঝাচ্ছে। বা প্রমত্ত হয়ে থাকা, মদ খেলে যেমন মানুষ মত্ত হয়ে থাকে, তার কোনো বাহ্যজ্ঞান থাকে না, সেই রকম অবস্থার। অপ্রমাদ মানে তার উল্টোটা, মানে সজাগ থাকা, জাগরূকশীলতা এরকম বলে। ইংরাজিতে মাইন্ডফুলনেস শব্দটা ব্যবহার হয়, কনসাস এই অর্থটা বোঝাচ্ছে। এবারে প্রোজ এবং পোয়েট্রির জায়গাগুলো যখন পড়া হবে এবং এসে সেখানে বুদ্ধিস্ট ফিলোজফিক্যাল অনেক বিষয় এর মধ্যে ইনক্লুডেড থাকবে। কোনো শব্দর অর্থ কেবল একটা অর্থ দিয়ে বললেই পরিস্ফুট হয় না। মানে যেমন ইংরাজিতে সোল বললে যা বোঝায়, ভারতবর্ষে আত্মা বললে সেই একই অর্থ বোঝায় না। কেননা না, আত্মা বললে তার কিছু স্পেসিফিক লক্ষণ আছে, যে তার পুনর্জন্ম গ্রহণ করে, সেই পরমাত্মার অংশস্বরূপ ইত্যাদি অনেক রকম বিষয় আছে। এবং জৈন মতের আত্মা বা উপনিষদের হিসাবে বা সাংখ্য প্রভৃতি যে ভারতীয় দর্শন আছে, সেখানে আলাদা আলাদাভাবে এই বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো একটা ওয়ার্ডের মিনিং সবসময় যে ওয়ার্ড দিয়ে হয় তা না। তো অপ্রমাদ যখন বলা হচ্ছে, অপ্রমাদের ইকুইভ্যালেন্ট পালি বিষয় হলো স্মৃতি, যেটা সম্মাসতি বলা হচ্ছে না। তো ওই জিনিসটিকেই মানে প্রকারান্তরে এইটার সাথে লিঙ্ক করা, মানে একই জিনিসের দুটো আলাদা দিক এরকম করা যায়। দুটোই হচ্ছে কনসাসনেসকে বোঝাচ্ছে। যাই হোক, তো এখানে আর খুব একটা কিছু বলার নেই, বাকি যেগুলো আছে নোটের মধ্যেই আছে, তো আমি এখান থেকেই বলছি। প্রথমে কোশ্চেন কি আছে দেখা যাক। হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম অপ্রমাদ? অপ্রমাদ বলতে কি বোঝো? হোয়াই অপ্রমাদ বর্গ ইজ সো কল্ড? কেন অপ্রমাদ বর্গকে এরকম নামে ডাকা হয় বা নামকরণ করা হয়েছে? সামারাইজ দ্য কন্টেন্ট অফ অপ্রমাদ বর্গ। অপ্রমাদ বর্গের যে বিষয়বস্তু সেগুলো সামারি লেখো। অ্যাড এ নোট অন ইট হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে লেখো। 18 এসেছে, তার আগে 17-তে এসেছে এবং 21-এ বোধহয় এসেছে এটা। তো এই হলো বিষয়। ধর্মপদের প্রশ্নগুলোই ওভারঅল সামারি থাকে, আর একটু আধটু ওই কী বোঝায়, মিনিং কী আছে, বৌদ্ধ ধর্মের কী গুরুত্ব, এইরকম একটু আধটু অংশ থাকে। আর ডিসকাস ডক্ট্রিনাল ইম্পর্টেন্স অফ অপমাদবক্ষ, তো এইটার ধরুন মানে তথ্যগত কী গুরুত্ব আছে সেইটি জানতে চাইছে। এটিও মোটামুটি সামারি যেটা আছে সেটার সাথে সাথেই পরিস্ফুট হবে। এবারে মেন নোটে আসা যাক। ধম্মপদস্য দ্বিতীয় বর্গ, ধর্মপদের দ্বিতীয় বর্গ হলো অপ্রমাদ বর্গ, অপ্রমাদ বর্গ। বিগত নোটগুলো পড়াতে গিয়ে আমি কিছু কিছু জায়গায় কীভাবে রিপ্লেসমেন্ট করবে বা কী শব্দ দিতে পারো আমি বলে দিয়েছি, তো সেইগুলো এখানে অ্যাড করতে পারবে। দেবাশিস বোধহয় নতুন শব্দগুলো বসিয়ে দু একটা নোট দিকে দেখিয়েছিল।
তো সেগুলো চেক করিয়েও নিতে পারো, কেননা এটা আমি বলতে গিয়ে একটা শব্দ হয়তো বলছি, আর গোটা সেন্টেন্সে কি দাঁড়াচ্ছে সেটা পুরোটা লেখাটা থাকলে আরও অ্যাকিউরেট হয়। আচ্ছা, তো এবারে অপ্রমাদের অর্থ বলা হচ্ছে যে তথ্য এখানে, তথ্য মানে সেখানে বোঝায়, এখানে এটাকে এথাও লিখতে পারো। আরও কি লেখা যায়? আচ্ছা, এর থাক, এর তো মানে ডাইরেক্ট এখানে হচ্ছে। এখানে কোটেশন আছে, এটা বুদ্ধ ঘোষের কোটেশন। অপ্রমাদং গুচ্ছতি, অপ্রমাদ বলা হয় সতিয়া অবিপ্রবাসতি, স্মৃতির অবিপ্রবাস। এখানে অর্থটা একদমই বলা নেই। আচ্ছা, প্রবাস বা বাস অর্থে এখানে অবস্থিতি বোঝাচ্ছে। আর প্রটাও যদি লিখি, প্রবাস মানে তো বিদেশে যখন বোঝানো হয়, যাই হোক, তো অবস্থিতি বোঝাচ্ছে। আর বিপ্রবাস মানে হচ্ছে অনবস্থিতি, মানে অবস্থান না করা। এবার তার আগে লাগানো হয়েছে। এবার তাহলে কি হচ্ছে এইখানে, মানে নো আর নো দুখানা ক্যান্সেল হয়ে ইয়েস হয়ে যায় না। আমি যাব না বলিনি, মানে আমি যাব বলেছি। তো সেই অর্থে তাহলে স্মৃতির অবস্থিতি, প্রবাস, বিপ্রবাস আর অবিপ্রবাস এরকমভাবে হচ্ছে। এবার এইটা কিছু করার নেই, কেননা কোটেশনটা এইভাবেই আছে। কোটেশন তো দেয়া উচিত, তাতে একটা গুরুত্ব বাড়ে। তো মোটের ওপর এটা অর্থ দাঁড়াচ্ছে যে স্মৃতির অবস্থিতি হলো অপ্রমাণ। স্মৃতিটা কি? সতীতি, স্মৃতি হলো চিত্তস্য পর্যবেক্ষণ, চিত্রের পর্যবেক্ষণ। সম্যক স্মৃতি যে ছিল অষ্টাঙ্গিক মার্গে, সেখানে দেখবে ওই কায়ে কায়ানুপাসনা, চিত্তে চিত্তানুপাসনা এরকম বিষয় ছিল। তো ওগুলোর তাৎপর্য হলো, মানে অ্যাকচুয়াল যেটা ভাবার্থ হচ্ছে যে শরীরের যে বিভিন্ন অশুচি বস্তু আছে বা শরীর অপবিত্র, সেইটি চিন্তা করা আছে, এই জ্ঞানটা না। এটা ভীষণ ভাইটাল। জেনারেলি যারা বুদ্ধিজম নিয়ে বেশি পড়ছে, পালি, বুদ্ধিস্ট স্টাডিজ ইত্যাদি, বা যারা ডব্লিউবিসিএস পড়ছে, স্মৃতি অর্থে ওই নলেজটাকে বোঝাচ্ছে না, ওইটা থিঙ্কিংটা হচ্ছে স্মৃতি। যে আমি ভাবছি যে এই এরকম অপবিত্র জিনিসে ভর্তি, তার কিছুটা বৌদ্ধ আছে, মানে ফরম্যাট আছে। অর্থে ইমস্মিন কায়ে কেশা লোমা নখা দন্তা তথ মাংস, এরকম 32 রকমের লিস্ট আছে। যে এই শরীরের মধ্যে কেশ, লোম, নখ, দন্ত, ত্বক, মাংস, আরও শ্লেষ্মা, মলমূত্র, লসিকা, অনেক রকম বলা আছে। মানে ওখান থেকে বোঝা যাবে যে বুদ্ধের সময় অ্যানাটমি সম্পর্কে মানুষের কত কি জ্ঞান ছিল। যকৃৎ, ফুসফুস, হৃদয়, সবই উল্লেখ আছে। যাই হোক, তো ওই রকম বিষয়। তার চিত্তানুপাসনা হচ্ছে চিত্ত, মানে আমি যে থিঙ্কিং যেটা চলছে সেইটা কীরকম, সেটা ভালো না মন্দ, এইগুলোর ডিটেলসে অনেকটা বেশ কিছু স্মৃতিপ্রস্থান সূত্র ইত্যাদি সবেতে আছে। যে এই যে আমি যেটা চিন্তা করছি, এটা কি ভালো কিছু নাকি মন্দ নাকি নিউট্রাল, এই ক্যাটাগরিগুলো নিয়ে তো থিঙ্কিংটাই হচ্ছে স্মৃতি, স্মরণ করা। এই জন্য এটাকে বলছে, মানে এটা নলেজ না, এটা একটা ক্রিয়া বোঝাচ্ছে মনের। তো এইটাই চিত্তের পর্যবেক্ষণকেই বোঝাচ্ছে স্মৃতি। তস্যা অবিপ্রবাস, তস্যা বলছে এটা স্ত্রীলিঙ্গ আছে, স্মৃতি শব্দটা স্ত্রীলিঙ্গের। তার অবিপ্রবাস বা অবিরতং অবস্থানম, অবিপ্রবাস বা, আচ্ছা ওই কথাটি এখানে এক্সপ্লেন করা হচ্ছে ভালো। তো অবিরত অবস্থান সতত উপস্থিতিই হলো অপ্রমাদ। তো যে কোটেশন দেওয়া হলো সেটাকেই পালিতে এক্সপ্লেন করা হচ্ছে। অস্মিং অপ্রমাদ বর্গে, এই অপ্রমাদ বর্গে অপ্রমাদ বিষয়কা, অপ্রমাদ বিষয়ক দ্বাদশ গাথা সংগ্রহিতা, 12টি গাথা, 12টি গাথা সংগৃহীত হয়েছে। তস্মা অয়ং বর্গ, তাই এই বর্গ
অপ্রমাদ বর্গতি ভূত্ব, এইটিকে অপ্রমাদ বর্গ এই জন্য বলা হয়েছে। এবারে শ্লোকের বা বিশেষত পোয়েট্রি পোর্শনের ক্ষেত্রে আমি বলেছিলাম একটু যদি পারো নিম্নটা পড়ার আগে মূল যে পালি বাংলা যে অনুবাদ আছে সেইটি এবং তার যে সারসংক্ষেপ রবীন্দ্র বিজয় বড়ুয়ার বইতে ছিল, বা আর একজন সুকোমল বড়ুয়া বোধহয় কথায় ধর্মপদ, আর ধর্মপদের কি নামটা আমি গ্রুপে দিয়েছিলাম বোধহয় পিডিএফগুলো, তো ওখান থেকে দেখতে পারো, ওতে সারসংক্ষেপ এবং শ্লোকের অর্থ সহ দেয়া আছে, ওটা দেখে তারপর এটা পড়লে আরও সুবিধা হবে। আর আমি তো ডিটেলসে যতটা পারছি বলেই দিচ্ছি। আচ্ছা, এবারে মেন জায়গাটা আসছে, এবার এইগুলো সব ওই শ্লোকবদ্ধ ছিল, সেইটার গদ্যরূপটাই প্রায় দেয়া হয়েছে। অপ্পমাদ অমতপদং পমাদ মত্তুন পদং অপ্পমত্তা নমীয়ন্তি এ পমত্তা যথামতা, এইরকম সব আছে। এর শ্লোকের গদ্যরূপ হয়েছে বলে এখানে ভাষাটা একটু কঠিন, নর্মাল হবে না। আচ্ছা, অপ্পমাদ অমতস্য, অপ্রমাদ হলো অমৃতের অর্থাৎ নিব্বানস্য বা নির্বাণের লাভস্য উপায়, লাভের উপায়। তস্মা তাই অপ্রমাদ অমত পদম, অপ্রমাদ হলো অমৃতের পদ, মানে অমৃতের পথ, অমৃত লাভের পথ। প্রমাদ বসেন, প্রমাদ বশত, এই বসেনর জায়গাতে এখানে বসত করতে পারো, মানে বসত, আরও মানে প্রমাদ বশের দ্বারা এরকম না করে প্রমাদ বশত একেবারে বাংলার সাথে মিলে যাবে। পন, পন মানে এটা আলংকারিক। জরা মরণাদি দুঃখম, জরা মরণ, জরা মানে বার্ধক্য, আর মরণ ইত্যাদি দুঃখ লবন্তি লাভ করে। এর অর্থ যে যারা প্রমত্ত হয়ে থাকে, মানে যাদের এই কনসাসনেস থাকে না, তারা পুনর্জন্মের অধীনস্থ হয়, এই জন্য তারা বারংবার যে মৃত্যু লাভ করে। তস্মা প্রমাদ মত্তুন পদম, তাই প্রমাদ হলো মৃত্যুর পথ। এটা একটা বলছে অপ্রমাদ হলো অমৃতের পথ, কিন্তু অমৃত অর্থাৎ নির্বাণের লাভের উপায়, আর প্রমাদের দ্বারা যেহেতু মানে পুনর্জন্ম লাভ হয়, মানে বারংবার জরা ব্যাধি মৃত্যু এই সার্কেলে আসতে হয়েছে, সেই জন্য প্রমাদ হলো মৃত্যুর পথ। এই অপ্রমত্তা, যারা অপ্রমত্ত, তে পুনঃ ন মিয়ন্তি, তারা পুনঃ মৃত্যু বরণ করে না। মিয়ন্তি প্যাসিভ বয়সে আছে বলে মৃত হয় না বলা হয়েছে। যথা প্রমত্তা পুনঃ মতাহন্তি, যেমন প্রমত্তরা পুনঃ মৃত হয়, মানে তারা পুনরায় জন্মগ্রহণ করে এবং পুনরায় মৃত্যু লাভ করে, কিন্তু যারা অপ্রমত্তন হন তারা পুনরায় মৃত্যু লাভ করেন না, মানে তারা মৃত্যুর পরেই নির্বাণের দ্বারা পুনর্জন্মের যে চক্র থেকে মুক্ত হয়। এইটাই যে প্রথম যে শ্লোকটা, সেটাকে এরকম গদ্যরূপে বলা হয়েছে। ওই অপ্পমাদ অমত পদং পমাদ মচ্ছুন পদং অপ্পমত্তা ন মিয়ন্তি যে পমত্তা যথামতা, এইরকম আছে। আর হরফের যে ধর্মপদ আছে মিহিরগুপ্ত সম্পাদিত, সেইটাতে দেখবে পালির মানে বাংলাটা ভেঙে ভেঙে দেয়া আছে। আর একটা আছে ইংরাজিতে কেটিএ ছাড়াও ইয়ে আছে, কিন্তু ওইটা দেখতে গেলে এখন বুঝতে অসুবিধা হবে, কেননা তোমাদের ইংরাজি মতে যে পালি গ্রামার এখনো হয়নি, ওটা গ্রামারের আরও একটা ইয়ে থাকবে, মানে কিছু ক্লাস আমি করাবো ইংরাজি ট্রান্সলেশনের জন্য, তখনের পরে ওটা দেখলে সুবিধা হবে। আপাতত মিহিরগুপ্তের ধর্মপদটাই ভরসা। আচ্ছা, এই গেল। এবারে হচ্ছে সেকেন্ড যে শ্লোক ছিল সেইটির এই আছে। তোমাদের যদি খুব বাসনা হয় যেখানে নতুন কিছু অ্যাড করবে, তাহলে একটু পালিটা দেখে রাখবে, দিয়ে এইখানে অ্যাড করতে পারো যে প্রথম গাথায়ং গুপ্তম, এইরকম জিনিস অ্যাড করতে পারো। প্রথম গাথায় বলা হয়েছে অপ্রমাদ হলো অমৃতের পথ ইত্যাদি ইত্যাদি, এইখানে এসে শেষ হলো। এবার এই সব জায়গায় তো ওরকম প্রথম গাথায় দ্বিতীয় গাথায় হলে 12খানা লেখা যাবে না, তো এইখানে এই মানে এরম অ্যাড করতে পারো যে এই গাথায় বলা হয়েছে, অন্তিম গাথায় বা মাঝেও বলতে পারো, তারপরে এইটা বলা হয়েছে, এইরকম। এতং সত্যং, এই সত্যকে বিশেষত ইয়ৎপা, বিশেষত বা বিশেষভাবে ইয়ৎপা জেনে, অরিয়ানং গোচরের রতা, আর্যগণের
গোচরে রত। গোচর মানে হচ্ছে এরিয়া, দৃষ্টিগোচর বলে না, যে আই সাইট যতখানি আছে তার এরিয়ার মধ্যে আসা। করণগোচর বা শ্রুতিগোচর এই শব্দগুলো অনেক সময় শোনা যায়। তো ওটার অর্থ হচ্ছে যে একটা এরিয়াকে বোঝাচ্ছে। গোচর, বিষয়, এগুলো সমার্থক শব্দ হিসেবে ব্যবহার হয়। অধিকরণ, অবকাশ, এরিয়া বোঝাচ্ছে। আর্যগণের মানে নিকটে যারা থাকেন তারা, এটা ওই শ্লোকের এ থেকে আসে, এতং বিশেষত ইয়ত্পা অপ্পমাদম হি পণ্ডিতা অপ্পমাদে প্রমোদন্তি অরিয়ানং গোচরে কথা, এরকম শ্লোক আছে। তো ওই শ্লোকের শব্দগুলোকে নিয়ে নিয়ে বসানো হয়েছে বলে এরকম হচ্ছে। বিশেষত অরিয়ানং গোচরে রতা বলতে এখানে লিখতে পারো অরিয়ানং শিক্ষায়, শিক্ষায়ং বা শিক্ষণে রতা। আর্যগণের শিক্ষণে যারা রত, নিযুক্ত, সেই রকম পণ্ডিতা, পণ্ডিতগণ অপ্রমাদম হি প্রমোদন্তি, অপ্রমাদের মধ্যে, নরে নরস্মিন নরন্তি, অপ্রমাদের মধ্যে প্রমোদন্তি, প্রমোদিত হন, আনন্দিত হন। আচ্ছা, তে সততং ঝায়ন্তি, তারা সতত ধ্যান করেন। দৃঢ় পরাক্রমাহন্তি, দৃঢ় পরাক্রম হন। তত তারপরে যোগক্ষেম স্বরূপং, যোগক্ষেম বা শান্তি স্বরূপ, যোগক্ষেম শব্দটি পালিতে প্রয়োগ হয়, শান্তিবাচক শব্দ এটি। এবং নির্বাণেরও প্রতিশব্দ হচ্ছে যোগক্ষেম। আচ্ছা, অনুত্তরং নির্বাণং অধিগচ্ছন্তি, অনুত্তর মানে যার উপরে আর কিছু নেই, সেই নির্বাণ লাভ করে। কিছু টিপিক্যাল শব্দ রাখলে ভালো, যেমন যোগক্ষেম শব্দটা অনুত্তরের জায়গায় এখানে ষেট্ঠ লিখতে পারো, ষেট্ঠং নিব্বাণং লভন্তি লিখতে পারো, অধিগচ্ছন্তির জায়গায় লাভ করে। তেজাহীন সাতধিকা নিত্যং দলহ পরাক্রম কুসন্তি ধীরা নিব্বাণং যোগক্ষেমং অনুত্তরম। ধর্মপদ আমার এমনভাবে পড়া আছে যে এখনো পর্যন্ত কণ্ঠস্থ আছে। ওই চিত্তবর্গের শ্লোকগুলো বা যমকবর্গ, অপ্রমাদবর্গ পরপর এগুলো মানে বলে দিতে পারবো। যাই হোক, তো এই জন্য আমি বললাম যে আমি যখন ধর্মপদের এগুলো লিখেছিলাম আমাদের বাংলায় লিখতে হতো, এই যে অপ্রমাদ বর্গের সারসংক্ষেপ, বা এই যে যখন পালিতেও লিখলাম এটা তোমাদের বিসিএসের পড়াতে গিয়ে, তখন কিন্তু ওই দেখতে হয়নি, মানে প্রায় স্মৃতি থেকেই এটা লিখে দেয়, পরপর শ্লোকগুলো মনে আছে। এই কারণে বলা, মূলটার সঙ্গে একটু টাচ থাকলে মানে নোটের যে খটোমটো শব্দগুলো আসছে সেগুলো অনেকটা ক্লিয়ার হবে। আচ্ছা, এই গেল। এবারে বলা হলো এটা 3টে শ্লোকের তারপরের শ্লোক হচ্ছে ওই উত্থানবত সতীমত, এরকম শ্লোক আছে, সূচিকম্মস্য নিসম্মকারিণ ইত্যাদি। তো ওইটাকে বলছে যে কস্য কার যশ অবিবর্ততি, যশ বৃদ্ধি পায়। অবিবর্ততির জায়গায় শুধু বর্ধতি লিখতে পারো। আর আর কি লেখা যায়, যশস্ব বুদ্ধি হতি, যশের বৃদ্ধি হয়, এরকমভাবেও লিখতে পারো। তোমরা মোটামুটি নিজেরা টুকটাক বাক্য বানাতে পারবে, যেটুকু ব্যাকরণের ক্লাস হয়েছে চেষ্টা করবে। নোট দেখার সময় তো ওখানে ধরা পড়বে কোথায় কি ঠিক বোঝা হয়েছে। এবারে এইখানটা পুরোটাই শ্লোকটাকেই বসিয়ে দেওয়া হয়েছে একটা, যে উত্থানগত সতীমত শ্রুতিকম্মস্য নিসম্মকারিণ সংযতস্য ধম্মজীবিন চ অপ্রমত্তস্য যশ অবিবর্ধতি। এইখানে এগুলো সব ব্যঞ্জনান্ত শব্দ আছে। তোমাদের 21 থেকে 24 যে সিরিজ ছিল ক্লাসের, মোস্ট প্রবলি ওইগুলো ব্যঞ্জনান্ত শব্দ ছিল, মানে যেগুলো অন্ত, অন এরকম ছিল না, অস, এইগুলো এখানে কিন্তু টেক্সচুয়াল যে ক্যানোনিক্যাল যে প্রোজ পোয়েট্রি সেইখানে প্রচুর ব্যবহার হয়। উত্থানগত মানে হচ্ছে, উত্থান মানে উত্থান, উত্থান বন্ত মানে উত্থান বান, যার মধ্যে উত্থান আছে। ধনবান মানে যার ধন আছে, জ্ঞানবান মানে যার জ্ঞান আছে, উত্থানবান মানে যার মধ্যে উত্থান ব্যাপারটা আছে, উদ্যম আছে যার, এরকম বোঝাচ্ছে। উত্থানবত
আর বত মানে হচ্ছে ওই ব্যঞ্জনান্ত শব্দগুলোর ক্ষেত্রে দেখবে এক বচনে তা তো তি এরকম হচ্ছিল না, ষষ্ঠী এক বচন হচ্ছে এটা। এটাকে আরো সরল রূপ হচ্ছে উত্থান বন্তস্ব, এরকম হবে। সতীমত হচ্ছে এটা অহেতুক, অহেতুক না, এটা ছন্দ রক্ষার জন্য দীর্ঘই হয়েছে। এটা অ্যাকচুয়ালি সতী, মূল শব্দ সতীমত, এটাকে চেঞ্জ না করলেও হবে, দীর্ঘই রাখলেও সমস্যা নেই। সতীমত মানে শ্রুতিমান, শ্রুতিমন্ত শব্দ, তার ষষ্ঠীর এক বচন সতীমত। এটাকেও সতীমন্তস্য, এটা আরো সরল রূপে লেখা যেতে পারে। সূচিকর্মস্য, সূচি কর্ম যার, সে হলো সূচিকর্ম। ওই সমাসের টুকটাক আমি একটা বোধহয় লেকচার মতন দিয়েছিলাম, ওই লেকচার না মানে ভয়েস মেসেজই একটা এতে গ্রুপে পাঠিয়েছিলাম, ওখানের থেকে দেখবে বেশ কিছুটা আইডিয়া হবে। আর তাছাড়া সমাসের ওপরে আমি মোটামুটি 2টো ক্লাস নেব পরে, সমাস সন্ধি ইত্যাদি অল্প করে, মানে বেসিক যেটুকু ট্রান্সলেশনের জন্য কাজে লাগে শেখানো হবে। তো সূচিকর্ম অর্থে সূচিকর্ম মানে যার কর্ম সূচি, সেই সূচি মানে শুদ্ধ যার কর্ম এরকম ব্যক্তির, এবং নিসম্যকারী নয়। নিসম্য মানে হলো, নিসম্য হচ্ছে একটা জিরানি, নিসম্য মানে হলো দেখে, মেন ভার্ব হচ্ছে, এগুলো নোট করে রাখতে পারো, নিশা মেথি মানে হলো দেখা, আর নিসম্য মানে তার জিরান্ড হচ্ছে মানে দেখে, আর নিসম্যকারী মানে দেখে যে কাজ করে, সে হচ্ছে নিসম্যকারী, অর্থাৎ সতর্ক, সজাগ। সংযতস্য সংযত, ধর্মজীবী না ধর্মজীবী অর্থাৎ ধর্মের দ্বারা যে জীবন ধারণ করে সে। অপ্রমত্তস্য অপ্রমত্তে যশ ও অবিবর্ত, যশ বৃদ্ধি পায়। পর পর এখানে বিশেষণ হচ্ছে, মানে এগুলোকে যদি আরও মনে হয় যে সরল ভাষায় লিখবে, আমি বলছি এটা লিখে দেখাতে পারো। আর যদি না লেখো তাহলে যা আছে সেটাই লিখবে। উত্থানগত মানে এই যে বাক্যগুলোকে বানাতে হবে, বাক্য অর্থে যেটা শব্দটা আছে সেটার মিনিংটা যেমন আমি বাংলায় ভেঙে বলছি সেটাকেই লিখে দেওয়া যায়। যস্য উত্থানং বা উত্থানং বীজ্যতি, যার উত্থান আছে। সতী অর্থী, সতী অর্থী বা বীজ্যতিও লিখতে পারো, যার স্মৃতি আছে। যস্য কর্ম অং সূচি, সূচি হতি, যার কর্ম হলো সূচি। যো নিশামেত, নিশামেত বা করতি, বা সতর্ককে কি বলা যায়, এটা নিশামেতটাই দেখছি না, নিশামেত বা কম্মং করতি, এইরকম করতে গেলে বড় হয়ে যাবে। যাই হোক, তবে এটা নিজের ভাষায় তৈরি করতে বা মনে রাখতে সুবিধা হবে। যে মানে দেখে শুনে কর্ম করে, সংযত ধম্মজীবী, ধম্মেন জীবতি, ধর্মের দ্বারা জীবন ধারণ করে। আর অপ্রমত্ত তস্য যশ অবিবর্ততি, তার যশ বৃদ্ধি পায়। অবিবর্ততিটাকে শুধু বর্ধতি লিখলেও হবে। তো এই রকম জিনিসগুলো চেষ্টা করবে। আমি বলে দিলাম মুখস্থ করার থেকে অনেক ভালো তোমরা নিজেরা যদি কিছুটা লেখো। আর তাও আমি মোটামুটি বলে দিচ্ছি যে জায়গাগুলো কাজ করা যাবে। আচ্ছা, এরপরে হলো মেধাবী জন কিং করতি, মেধাবী ব্যক্তি কি করেন, এটা শ্লোক দেয়া আছে। উত্থানেন প্রমাদেন সংযমেন দমেন চ দীপং কৈরাথ মেধাবী ইয়ং ওঘ না বিগীরতি। এইখানে শ্লোকের ছেদ হচ্ছে আর এইখানে ছেদ হচ্ছে, এখানে সন্ধি হয়েছে। উত্থানেন অপ্রমাদেন, অপ্রমাদেন, এইখানে শ্লোকে কদাচিৎ ভাঙবে না, যা আছে তাই, এটা অর্থ বোঝানোর জন্য শুধু লেখা হচ্ছে। উত্থানেন মানে উত্থানের দ্বারা, উত্থান মানে উদ্যম, মানে এগুলো একটু কাব্যিক ভাষায় বলা হয়েছে। শুয়ে থাকা মানে যেমন আলস্যকে রিপ্রেজেন্ট করছে, যে মানুষ ঘুমিয়ে আসে,
আর কবে জেগে উঠবে, জেগে ওঠা মানে ঘুম থেকে ওঠা না, তার যে মনের জাগরণ এটাকে বোঝাচ্ছে। তো সেই উদ্যমের দ্বারা অপ্রমাদেন অপ্রমাদতা, সতর্ক সজাগ জাগরূকতার দ্বারা, সংযমের দ্বারা, দমেন আছে এবং দমনের দ্বারা, আত্মদমন। দ্বীপং কৈরাথ মেধাবী। দ্বীপ মানে হচ্ছে এখানে দয়ে বয়ে দীর্ঘই পদ দ্বীপ যেটা সেইটা, মানে আইল্যান্ড। কৈরাথ হচ্ছে পরতি যে ভার্ব আছে এর মানে সপ্তমী যে আছে করে করে ইয়া করে ওই জায়গায় কৈরাথ হয় একটা রূপে, মানে তিনি নির্মাণ করতে পারেন বা তার নির্মাণ করা উচিত। সপ্তমী যেটা হয় করে করে ইউ, সেইটার একটা স্পেশাল ফরমেশন বা কাইন্ড অফ পোয়েটিক ফরমেশন হচ্ছে কৈরাথ। মেধাবী ব্যক্তি দ্বীপ নির্মাণ করতে পারেন কিভাবে? উত্থানের দ্বারা, অপ্রমাদের দ্বারা, সংযমের দ্বারা আর আত্মদমনের দ্বারা। শ্লোক প্রভৃতি যখন এগুলো পড়া হবে, ভারতীয় যে পঠন পাঠনের রীতি হলো প্রশ্নোত্তরের মাধ্যমে করা হয়। তো এগুলোকে যদি পড়তে গিয়ে একটা প্রশ্নোত্তরের আকারে লিঙ্ক করে রাখো, এখানে কিছুটা অ্যাপ্লাই করা হয়েছে যে মেধাবী জন কিং করতি, যে তার উত্তরটা এখানে বসানো হয়েছে। মেধাবী ব্যক্তি এই উত্থানের দ্বারা, অপ্রমাদের দ্বারা, এইসবের দ্বারা দ্বীপ নির্মাণ করে। প্রশ্নোত্তরের আকারে মনে রাখতে গেলে কী করবে, যে মেধাবী দ্বীপং কৈরাথ, মেধাবী ব্যক্তি দ্বীপ নির্মাণ করেন। কেন দ্বীপং করতি, কিসের দ্বারা করে? উত্থানেন, অপ্রমাদেন, সংযমেন, দমেন। আর তেন কিং হতি, তাতে কি হয়, মানে দ্বীপ নির্মাণ করে ইয়ং ওঘ নাবিকিরতি। ওঘ মানে হচ্ছে প্লাবন, বন্যা। যে বন্যাবাচক যে শব্দ, এইগুলোর সব আছে, মানে তার ফিলোসফিক্যাল অনেক কিছু মিনিং আছে। এটা ঠিক আমার মনে পড়ছে না। ওরকম কাম, ভব, দৃষ্টি, অবিদ্যা, এইরকম কিছু চারখানা বোধহয় জিনিসকে বলে। তো অতটা না হলেও এই ওঘ প্লাবন অর্থে যে সংসারের যে বিভিন্ন প্রবৃত্তি, কামনা, বাসনা ইত্যাদি, সেইগুলোকে রিপ্রেজেন্ট করছে। যেমন একে মানে এমন দ্বীপ নির্মাণ করেন যেটাকে বন্যা ভাসিয়ে নিয়ে যেতে পারে না। নাভিকিরতি অর্থে এখানে ন প্লাস অভিকিরতি। এটা একটু কঠিন পালি ভার্ব আছে, এটা মুখস্থ করা ছাড়া গতি নেই। তো ভাসিয়ে নিয়ে যায় এই অর্থ বোঝাচ্ছে নাভিকিরতি। আর এগুলো সব শ্লোকের নিহিত উত্তর এতে পাবে ধর্মপদে, ডিকশনারি দেখলেও দেখতে পারো। তো যাকেও প্লাবন ভাসিয়ে নিয়ে যেতে পারে না। এইভাবে যদি মনে রাখো যে মেধাবী ব্যক্তি দ্বীপ নির্মাণ করেন, কিভাবে করেন, এই বা কিসের দ্বারা করেন? উত্থানের দ্বারা, অপ্রমাদের দ্বারা, সংযমের দ্বারা, দমের দ্বারা। সেই দ্বীপ কীরকম? ইয়ং ওঘ নাবিকরতি, যাকে যে প্লাবন প্লাবিত করতে পারে না। এখানে এখানে অর্থ দেয়া হয়েছে বাংলায়। এরপরে বালা দুম্মেধীন জনা, দুর্মেধ মানে যার মেধা ঠিকঠাক নয়, মূর্খ। বাল অর্থে পালিতে বোঝায়, মানে বালক বোঝায় এমনিতে, কিন্তু এটা মূর্খ অর্থে প্রয়োগ হয়। তো মূর্খ জনাতু, কিন্তু মূর্খ ব্যক্তিরা, তু মানে কিন্তু হয়। প্রমাদং অনুয়ুঞ্জন্তি, প্রমাদে যুক্ত হয়। এই অনুয়ুঞ্জন্তিটার জায়গাতে রত হতি, হন্তি, নিযুক্ত হন্তি, এরকম লিখতে পারো। প্রমাদে নিযুক্ত হয়, এটা ওই শ্লোক আছে, প্রমাদম অনুয়ুঞ্জন্তি বালা দুম্মে দিনোজনা অপ্রমাদঞ্চ মেধাবী ধনং শেঠং বরক্ষতি, এইরকম। যাই হোক, তো সেটা বলছে যে মূর্খেরা প্রমাদে নিযুক্ত হয়। আর মেধাবী ব্যক্তি কি করে, যারা এটাকে মানে মূর্খ নয় মেধাবী, তারা কি করেন? মেধাবীপন অপ্রমাদং, অপ্রমাদকে মানে জাগরণশীলতা যেটা, সেইটিকে শেঠং ধনং ব, শ্রেষ্ঠ ধনের মতো। ব যেটা আছে ওই ইবরিটা কাটছে সন্ধির কারণে, দিয়ে ব হচ্ছে।
শ্রেষ্ঠ ধনের মতো রক্ষা করে। তস্মা তাই বুদ্ধ প্রমাদং বা প্রমাদ বা কামরতি সন্ধবং কামরতি সংসর্গ, এইটা ওই মূলের শব্দ দেয়া হয়েছে। সন্ধব মানে সংসর্গ বোঝায়। এটাকে কি রিপ্লেস করা যায়? হ্যাঁ, সংসর্গ শব্দটাই তো দিয়ে দেয় পালিতে, সংসর্গ। এইসবের যে সংসর্গ সেটিতে ন অনুযুঞ্জিতুম। আচ্ছা, এইটাকে ইয়ে করতে পারো, সপ্তমী বিভক্তি দিয়ে লিখতে পারো, প্রমাদে বা কামরতি সংসর্গে। প্রমাদ বা কাম রতি ইত্যাদি সংসর্গে অনুযুঞ্জিত যুক্ত। আচ্ছা, ন অনুযুঞ্জিত যুক্ত না হতে, এই অনুযুঞ্জতির জায়গায় আমরা এখান থেকে রত হতি লিখতে, তাহলে নিযুক্ত হতুম বা ভবিতুম এরকম লিখতে পারো। নিযুক্ত মানে ন নিযুক্ত হতুম বা ভবিতুম, নিযুক্ত না হতে দেশে উপদেশ দিয়েছেন। প্রতি ক্ষেত্রে মানে উপদেশ দিয়েছেন, এটাকে আমরা উপদেশং দদি এরকম লিখতে পারি। আচ্ছা, কথম কেন? অপ্পমত্ত হি ঝায়ন্ত পপ্পতি বিপুলং সুখং, এটা কোটেশন দেয়া হয়েছে। অপ্পমত্ত মানে অপ্রমাদ ব্যক্তি, ঝায়ন্ত এবং যিনি ধ্যানশীল। এই ঝায়ন্ত হচ্ছে ঝায়তি যে হয় ভার ধ্যান করা, তার প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ঝায়ন্ত, মানে যিনি ধ্যান করছেন, ধ্যানরত। প্রেজেন্ট পার্টিসিপলের ক্লাস সে দেখবে কিছুটা, তোমাদের বোধহয় মৌখিকভাবে করা হয়েছিল, পরে আমি ওগুলোকে মানে লিখিত আকারে দিয়েছি। তো যাই হোক, তো ওই ঝায়ন্তর যে আসে, এটাকে অনুবাদ করা যেতে পারে যে যিনি ধ্যান করতে করতে বা ধ্যানরত বা যিনি ধ্যান করছেন, মেডিটেটিং, মানে ইংরাজি ডাইরেক্ট মেডিটেটিং পারসন, তিনি পপ্পতি বিপুলং সুখং। পপ্পতি মানে হচ্ছে লাভ করা, লাভ করেন বিপুল সুখ। এটাকেও গদ্যরূপে লিখে দিতে পারো। প্রথম ঝায়ন্ত বা ঝানশীল এরকম লিখতে পারো, ধ্যানশীল। অপ্রমত্ত জন, অপ্রমত্ত ব্যক্তি, বিপুলং সুখং লভতি। এই হলো। এবারে যদা পণ্ডিত জন, যখন পণ্ডিত ব্যক্তি, অপ্রমাদেন অপ্রমাদের দ্বারা, প্রমাদং পরিত্যজতি প্রমাদ পরিত্যাগ করে। এই পরিত্যজতি যে ভার্ব আছে, পরিত্যাগং করতি, এইরকম ইজিয়ার এ দিয়ে রিপ্লেস করতে পারো। প্রমাদকে পরিত্যাগ করে, তদা তখন সো তিনি পঞা ইব পাসাদং আরুহতি। পঞা ইব মানে মতো, এরকম পঞা সদৃশ এরকম লিখতে পারো। মানে পঞা সদৃশ, প্রজ্ঞা সদৃশ, সদৃশ না সদৃশং হবে, বিশেষণ হচ্ছে পঞা সদৃশং পাসাদং, প্রজ্ঞা সদৃশ প্রাসাদে আরুহতি আরোহণ করে। প্রমত্তা জনাতু প্রমত্ত জনেরা পঞাহীন ভূমিয়ং, প্রজ্ঞাহীন ভূমিতে মানে তীর্থন দাঁড়িয়ে থাকে। তস্মা তাই যথা পর্বতে স্থিত জন, যেমন পর্বতে স্থিত ব্যক্তি, ভূমিস্থিতং জনং অবেক্ষতি, ভূমিস্থিত লোককে দেখে। অবেক্ষতির জায়গায় পশ্যতি লিখতে পারো। তথা সেই রকম ভাবে অপ্রমত্ত ধীর, ধীর এবং মানে জ্ঞানী এবং অপ্রমত্ত ব্যক্তি, প্রমত্তে বালে মূর্খ
প্রমত্ত মূর্খদের অবেক্ষতি দেখে, এটাও পশ্চাতে লিখতে পারো। প্রমাদং অপ্রমাদেন যদা নুদতি পণ্ডিত পয়্যা পাশাদ মারুইহা অশোক শোকিনীং ভজং পব্যতর্থং বভূমর্থে ধীর বালে অবেক্ষতি, এরকম শ্লোকটা ছিল। যাই হোক, তো সেটারই গদ্যরূপ এখানে আছে। এরপরে অপ্রমত্ত এবং অজ্ঞ। অপ্রমত্ত ব্যক্তি হলেন অজ্ঞ। সহি তিনি, এইখানে শ্লোকটাকে এমনভাবে বসানো হয়েছে, এটাই যে বাক্য চলছে সেটার মধ্যে ইনক্লুডেড হয়ে যাচ্ছে। অপ্রমত্ত প্রমত্তেষু, অপ্রমত্ত ব্যক্তি হলেন প্রমত্ত ব্যক্তিদের মধ্যে। সুপ্তেষু, সুপ্ত মানে হলো সুপ্ত, সুপ্ত ব্যক্তিগণের মধ্যে। বহু জাগর, ভীষণভাবে জাগ্রত ব্যক্তি। অবলস্যং বশীঘস্য, অবলস্য মানে হচ্ছে অবল বা বলহীন অশ্ব, সন্ধি হয়েছে অবলস্য। অবলস্যং ইব মত শ্রীঘস্য, মানে এটা একটু গদ্যরূপ করলে হচ্ছে শ্রীঘস্য অবলস্যং হিত্বা ইব ইয়াতি সুমেধস। আচ্ছা, আমি এটার নাম্বারিং করছি 1 2 3 4 5 6। হ্যাঁ, এইটা গদ্যরূপে এরকম হবে। শ্রীঘস্য, আচ্ছা দুইটা কাটি। শ্রীঘস্য অবলস্যং হিত্পায়াতি, শীঘ্রগামী যে অশ্ব হয়, শীঘ্র মানে শীঘ্র, শীঘ্র যে অশ্ব, যেমন মানে বলহীন অশ্বকে হিত্পা পরিত্যাগ করে, হিত্পা জিরান্ড আছে, ইয়াতি যায়, ইব সুমেধস, ইব মানে মতো, সুমেধস মানে মেধাবী ব্যক্তিও সেই রকমভাবে যান। বা এটাকে পুরোটাকে করলে দাঁড়াবে যে যেমন শীঘ্রগামী শীঘর্ষ অবলসং হিত্পায়াতি, শীঘ্রগামী অশ্ব যেমন দুর্বল অশ্বকে পরিত্যাগ করে চলে যায়, পরিত্যাগ করে মানে কি তাকে ফেলে রেখে চলে যায়, আগিয়ে যায়, সেই রকমভাবে সুমেধস অপ্রমত্ত মানে যিনি অপ্রমত্ত তিনি প্রমত্তদের মধ্যে, যিনি বহু জাগর তিনি সুপ্তদের মধ্যে, এইরকম তাদেরকে ফেলে রেখে চলে যায়, এটা অর্থ বোঝাচ্ছে। এবারে অপ্রমাদেন, অপ্রমাদের দ্বারা, ন কেবলং মনুষ্যেষু, কেবল মনুষ্যদের মধ্যে শ্রেষ্ঠ হয় না। অপ্রমাদেন মঘবা, অপ্রমাদের দ্বারা, মঘবা হচ্ছে ইন্দ্রের নাম, পালিতে ইন্দ্রের টুকটাক পাবে, লিখে রাখতে পারো মঘবা। সবচেয়ে বেশি শব্দটা ইউজ হয় শক্কর, আর আরেকটা হয় পুরিন্দদ, এটা খুব একটা দেখতে তোমাদের হয়তো পাবে না, এইটা ইন্দ্র শব্দটা ব্যবহারই হয় না, তার জায়গায় শক্র শব্দটা হয়, মানে শক্র। আর পুরন্দর হয় সংস্কৃতে, পুরন্দরের এই দটা দ হয়ে যায়, যেটা হচ্ছে এই অ্যাসিমিলেশন, ব্যঞ্জন বর্ণের অ্যাসিমিলেশন একটা নিদর্শন, রয়ের জায়গায় দ হচ্ছে পুরিন্দদ আর এই শক্র। তো মঘবা ইন্দ্র দেবানং শ্রেষ্ঠতমগত, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠতা লাভ করেছেন, কিসের দ্বারা? অপ্রমাদের দ্বারা। তস্মা তাই শব্দে সকলে অপ্রমাদং প্রশংসন্তি প্রমাদ গরহিত সদা, এইটাই শ্লোকটা পুরো ভেঙে দেয়া হয়েছে। অপ্রমাদেন মঘবা দেবানং শ্রেষ্ঠতম গত অপ্রমাদং প্রশংসন্তি প্রমাদ গরহিত সদা। তো এইটা হচ্ছে এমনভাবে কোটেশনকে ইউজ করতে হবে সেটা লেখার একটা পার্ট হয়ে যাবে। তো তাই সকলে অপ্রমাদং প্রশংসন্তি, অপ্রমাদকে প্রশংসা করে, এই যে শব্দের সাথে এই ক্রিয়াটা মিলে গেল। আর প্রমাদ গরহিত সাধন, প্রমাদ সর্বদা গর্হিত। আচ্ছা, ইয় ভিক্ষু, যে ভিক্ষু অপ্রমাদে রত হতি, অপ্রমাদে যিনি রত হন,
প্রমাদে চ ভয়ং পশ্যতি, এবং প্রমাদের মধ্যে ভয় দর্শন করেন। সো তিনি অনুথূলং, অনুপরিমাণ অথবা স্থূল অর্থাৎ বৃহৎ আকৃতির, সব্যং সংযোজনং সকল সংযোজন মানে অ্যাটাচমেন্ট, বন্ধন, দহং, দহং হচ্ছে দহতি মানে দহন করা, এই দটা ড হয়ে দহতি হয়। লিঙ্গুইস্টিক্সে সেরেব্রালাইজেশন পড়েছ, দ হচ্ছে দন্তবর্ণ, ড হলো মূর্ধন্য বর্ণ। এই দহতির প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে দহন্ত, মানে দহন করতে করতে, দহন্ত। এবার রূপে যখন হবে দহং, দহন্ত, দহন্ত, দহন্তা, দহন্তং, দহন্ত, দহন্তে, দহতা, দহন্তে না, দহন্তে, এরকম চলছে, মানে অন্তভাগান্ত যে শব্দ ছিল তার মতো। তো এটা বোধহয় আমি পড়ানোর সময় বলেছিলাম যে ব্যঞ্জনান্ত শব্দ কিন্তু ভালোই ব্যবহার হয় পালিতে। ওই জায়গাটা বোধহয় 21A থেকে 24A পর্যন্ত ক্লাসে তোমাদের ছিল, তো ওইগুলো মাঝে মধ্যে একটু চোখ বোলাতে পারো, অথবা আমি ইদানিং যে একটা শব্দরূপের তালিকা দিয়েছি ওটাকে যদি প্রিন্ট করে রাখো, ওটা পাশে নিয়ে বসলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, দহং হচ্ছে মানে দহন করতে করতে, এটা করে লেখা হয়েছে, যাই হোক, দহন করতে করতে অগ্নি বা গচ্ছতি, অগ্নির মতন তিনি গমন করেন, যেখানে যা ক্ষুদ্র বৃহৎ বন্ধন আছে সেগুলো তিনি বিনষ্ট করতে করতে এগিয়ে যান। তস্য পরিহানি নতি, তার কোনো হানি নেই, হানি হয় না। আর সৌ নিব্বানস্য সন্ধিকে হচ্ছে, নির্বাণের নিকটে যান। অপমাদরত ভিক্ষু প্রমাদে ভয়দর্শী বা অপমাদং প্রশংসন্তি প্রমাদ অরহিত সদা, তাই এরকম ছিল। অভাব্য পরিহানায় নিব্বানস্যে বসন্তি। যাই হোক, তো ওই শ্লোকেরই বিষয়বস্তুগুলো এখানে কমপ্লিট হলো ফাইনালি, 12টা শ্লোক। এবারে ওই যে হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সের ব্যাপারটা একটুখানি বলা হচ্ছে। অপ্রমাদ বর্গস্য গাথায়, অপ্রমাদ বর্গের গাথাগুলি বুদ্ধ শাসনে প্রসিদ্ধা, বুদ্ধ শাসনে মানে বৌদ্ধ ধর্মে প্রসিদ্ধ। বুদ্ধং বলা হয়েছে নিগ্রোধ সামনেরত, নিগ্রোধ সামনের থেকে, তো এর জায়গায় স্মা লিখতে পারো, অমন যেটা পঞ্চমী বাচক, সামনের থেকে। অপ্রমাদং অমত পদং, অপ্রমাদ হলো অমৃতের পদ। ইত্যাদি সুৎপা, ইত্যাদি শুনে। অশোক নাম মহাভূপতি, অশোক নামক মহাভূপতি মহারাজ বুদ্ধ বচনে প্রসন্ন অহসি, বুদ্ধ বচনে বা বৌদ্ধ ধর্মে বা বুদ্ধের যে টিচিং বাণী তাতে প্রসন্ন হয়েছিলেন। অপ্রমাদ ও অপ্রমাদ পন সতিপর্থান, অপ্রমাদ হলো স্মৃতিপ্রস্থান। আচ্ছা, এইখানটা একটু ঝামেলা আছে, সেটা আমি একটু হালকা করে খালি বলছি। বিষয় হচ্ছে সূত্রপিটকের, সূত্রপিটক না, ধর্মবিনয় যে তোমাদের এসেটা পড়ানো হয়েছিল, সেইখানে বলা হচ্ছে যে ধর্ম বললে ফিলোসফি বোঝায়, বুদ্ধিস্ট ফিলোসফি। তার মধ্যে কি আছে ফিলোসফিক্যাল কনসেপ্টের মধ্যে, যেমন 4টি আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, এইরকম কিছু ফিলোসফিক্যাল কনসেপ্ট আছে, সেইগুলোর মধ্যেই এই অপ্রমাদ বিষয়টি ইনক্লুডেড হয়ে আছে। কীরকম, যেমন স্মৃতিপ্রস্থান বলে একটি বিষয় আছে, এইগুলো কি অতটা তোমাদের ইয়ে না, আমি হালকা করে বলে রাখি, লিখে রাখতে পারো। স্মৃতিপ্রস্থান হচ্ছে স্মৃতির অবস্থান, সেটা হচ্ছে স্মৃতিপ্রস্থান বলা হয়। 4টি এর নাম্বার আছে, 4টি স্মৃতিপ্রস্থান। কোনো কোনো নোটে হয়তো পাবে চত্বারো সতিপট্ঠানা, বা মহাপরিনির্বাণ সূত্রিতে যখন ট্রান্সলেশন হবে তখন শব্দগুলো পাবে। পঞ্চিন মানে আচ্ছা, স্মৃতিপ্রস্থান বোঝাচ্ছে তার মধ্যে অপ্রমাদ। পঞ্চেন্দ্রিয়েষু সতীন্দ্রিয়ম, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে, ইন্দ্রিয় মানে হলো এই যে নির্বাণ লাভের উপযোগী 5টি ইন্দ্রিয়ের কথা বলা হচ্ছে। এই ইন্দ্রিয় মানে চোখ কান ইন্দ্রিয় না, এর ধর্ম সাধনার বা ধর্ম জ্ঞান উপলব্ধির ইন্দ্রিয় অর্থে বলা হচ্ছে। যেমন স্মৃতি, শ্রদ্ধা, প্রজ্ঞা, বীর্য, আর একটা কি মনে পড়ছে না, এইরকম 5টা আছে। আর স্মৃতি
এরকম 5টা জিনিস, এই 5টা জিনিস থাকলে তাহলে ধর্মজ্ঞান লাভ হবে। তো তার মধ্যে একটি হলো স্মৃতি। স্মৃতি হলো এই স্মৃতি ইন্দ্রিয় বলে যা বোঝায় সেটি হলো অ্যাকচুয়ালি অপ্রমাদ। তারপর পঞ্চবলেষু, এই যে 5টা আছে এটাকেই পঞ্চবল বলে। এটা 5খানি মানে স্পেশাল এবিলিটি। পঞ্চবলের মধ্যে স্মৃতিবল, স্মৃতিবল যেটা হয় সেটাই হচ্ছে অপ্রমাদকে রিপ্রেজেন্ট করছে। সপ্ত বোধ্যঙ্গেষু, বোধ্যঙ্গ যে শব্দটা আছে এটা সংস্কৃত হচ্ছে বোধ্যঙ্গ। বোধ্যঙ্গ হচ্ছে বোধি আর অঙ্গ, এই দুটি শব্দ থেকে এটা লিখে রাখতে পারে, এটা কাজে লাগবে। এই বোধ্যঙ্গ শব্দটা কালে ভদ্রে আসবে, বিশেষত ট্রান্সলেশনে। বোধি লাভের অঙ্গ হলো বোধ্যঙ্গ। তো বোধি লাভের যে অঙ্গ এটা 7টা আছে, 7টার মধ্যে একটা হচ্ছে এই স্মৃতি সম্বদ্ধঙ্গ। এইরকম শ্রদ্ধা, প্রজ্ঞা, বীর্য ইত্যাদি আছে ক্যাটাগরি। মানে বোধি লাভের জন্য এই জিনিসগুলো প্রয়োজন হয়, তার মধ্যে একটা হলো স্মৃতি। তো স্মৃতি সম্বদ্ধাঙ্গ যেটি আছে সেটিই হলো অপ্রমাদ। আর অর্থঙ্গিক ও মজ্ঞেষু সম্মাসতি, অষ্টাঙ্গিক মার্গের মধ্যে সম্যক স্মৃতি বিষয়টা আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অপ্রমাদকে রিপ্রেজেন্ট করছে। তাহলে অপ্রমাদ বিষয়ে, অপ্রমাদ বর্গে যা কিছু বলা হচ্ছে সেগুলো হলো বুদ্ধিস্ট ফিলোসফির মধ্যে স্মৃতি প্রস্থান, স্মৃতি ইন্দ্রিয়, স্মৃতি বল, স্মৃতি সম্বদ্ধাঙ্গ এবং সম্যক স্মৃতি, এই বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, এবং এবং মানে হচ্ছে এই রকমভাবে অপ্রমাদ ও অপ্রমাদ বুদ্ধ শাসনে, বুদ্ধের ধর্মে বহুধা প্রকাশিতা, বহুভাবে প্রকাশিত হয়েছে। এই এখানে বিষয়বস্তু কমপ্লিট হলো।